হিয়া বিনা জাগে না রে, না রে জিয়া লাগে না, পিয়া বিনা জিয়া লাগে না। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। তুই হলে রোদ আমি রংধনু হয়ে, ছিল সে শহর আমাদের। ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। তুই হলে রোদ আমি রংধনু হয়ে, ছিল সে শহর আমাদের। যাকে হুট করে মনের আঙিনায় জায়গা দিয়ে ফেললাম, সে অলরেডি অন্য কারো। এটা শুনলে কেমন লাগে? যাকে নিয়ে প্রতিটি রাতে হাজারটা স্বপ্ন দেখে চোখ বুঝি, তার বুকে অন্য কোনো নারী মাথা রেখে তার স্বপ্নগুলো ব্যক্ত করে। এটা যে কতটা যন্ত্রণাময় সেটা কি সবাই বোঝে? এই অল্প কয়দিনেই যার সাথে টোনাটুনির একটা সংসার সাজানোর স্বপ্ন দেখা হয়ে গিয়েছে, সে অলরেডি অন্য কারো সংসারের মায়ার জালে আবদ্ধ। খুবই যন্ত্রণাময় অনুভূতি এগুলো, খুবই বুক চিরে যায় এগুলো মনে হলেই। সে তো ইতোমধ্যে অনাকারো, তাহলে আমার মনের আঙিনা কেন সে দখল করলো? আমি কিভাবে থাকবো? আমি তো সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি। এটা হওয়া কি খুব জরুরি ছিল? দুনিয়ায় এত পুরুষ থাকতে তাকেই কেন আমার মনে ধরলো? মা, আমার যে ভীষণ কষ্ট লাগছে, ভীষণ। কি করবো আমি? কিভাবে থাকবো? কিভাবে? কথাগুলো বলতে বলতে প্রীতি কেঁদে ফেলল। প্রীতির মা মিসেস সেনগুপ্তা দীর্ঘশ্বাস ফেলে, কফির কাপে চুমুক দিলেন, অতঃপর বললেন, 20 চৌকাঠ পেরিয়ে 21-এ পা রেখেছো তুমি। আবেগের বয়সটা পেরিয়ে এসেছো প্রীতি। তাই আমি তোমায় এখন উল্টাপাল্টা কিছুই শোনাবো না, বলবো না। শুধু একটা কথাই বলবো, থিঙ্ক লজিক্যালি। হি ইজ অলরেডি ম্যারিড। 2 বছরের একটা বাচ্চাও আছে প্রণয়ের। সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, সেটা তোমায় নতুন করে বলতে হবে না। শুনে হে, যা বলার নিজেই তোমাকে সে কথা বলেছে। আর তোমাদের বয়সের গ্যাপটা দেখেছো? হি ইজ অলরেডি 34। হোয়াট এভার, বয়সটা ম্যাটার করে না যদি উভয় পক্ষ থেকে পজিটিভিটি থাকে। বাট তুমি মরীচিকার পেছনে ছুটছো, যার ফলাফল সবসময়ই শূন্য। কিছুদিন তোমার খালামণির বাসায় যাওয়া বন্ধ রাখো। তাকে না দেখলে এমনিতেই ভুলে যাবে। আর পড়াশোনায় ফোকাস করো। এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছো তুমি প্রীতি। আমরা কখনোই তোমার উপর নিজেদের ইচ্ছাগুলো চাপিয়ে দেইনি। তুমি নিজেই সবসময় পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলে। এখন তোমার জীবনের টার্নিং পয়েন্ট চলছে। কিছু খামখেয়ালি যেন তোমার পুরো লাইফটাই ঘুরিয়ে না দেয়। আমি সবসময় একটা কথাই বলবো, জীবনকে প্রতিষ্ঠিত করো। হাজারটা ছেলে তোমার পেছনে ঘুরবে তখন। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি। মাইন্ড ইট, নিষিদ্ধ জিনিস কখনো সুখ বয়ে আনতে পারে না। সো ফোকাস অন ইওর স্টাডি। এক্সট্রা কিছুই আর বলবো না আমি। কথাগুলো বলে মিসেস সেনগুপ্তা চলে গেলেন। প্রীতির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। জানালার ফাঁকা দিয়ে সে দূর আকাশে তাকালো। চোখগুলো বন্ধ করে ধরা গলায় বলল, আমাকে শক্তি দাও রব, আমাকে শক্তি দাও নিষিদ্ধ প্রণয় থেকে বেরিয়ে আসতে। আমাকে শক্তি দাও যেন অন্য কারোর প্রিয় জিনিস আমার প্রিয় না হয়। আমাকে শক্তি দাও তোমার প্রেমে বন্দী হয়ে নিষিদ্ধ প্রেম থেকে বেরিয়ে আসতে। প্রীতি কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠল। মুখে কথাগুলো বললেও মন থেকে জানে কতটা কষ্ট লেগেছে এমন ভয়ানক কথাগুলো উচ্চারণ করতে। হ্যাঁ, ভয়ানকই তো। মানুষ একমাত্র তার রবের কাছেই চায় সবকিছু। প্রিয় মানুষটাকেও নিজের রবের কাছেই চায়, তাকে পাওয়ার যত কঠিনই হোক না কেন, কারণ সে জানে তার রবের কাছে কঠিন বলতে কিছুই নেই। কিন্তু পরিস্থিতি বা ভাগ্য যাই বলা হোক না কেন,
তাকে বাধ্য করেছে রবের কাছে এমন কিছু চাইতে যা তার অন্তর চায় না। আজ ফজরের সময়ও যাকে কেঁদে কেঁদে চেয়েছে আল্লাহর কাছে, থাকে কিনা মাগরিবের সময় ভুলে যাওয়ার জন্য দোয়া করতে হচ্ছে। অবশ্যই এটা ভাগ্যের লিখন ছাড়া আর কি। প্রীতি, আসবো? সুন্দর ও পরিচিত মেয়েলি কণ্ঠটা শুনে প্রীতির চোখে পানিটা মুছে ফেলল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, হ্যাঁ আপু, অবশ্যই আসুন। সুনেহরা মৃদু হেসে প্রীতির রুমে প্রবেশ করে। সুনেহরার কোল থেকে স্পৃহা প্রীতির কোলে ওঠে। প্রীতি স্পৃহার গালে চুমু দিয়ে স্নেহারার দিকে তাকায়। আজ সকালেও এই মেয়েটা তার খুবই প্রিয় একজন ব্যক্তি ছিল, কিন্তু এখন খুব বেশি হিংসা হচ্ছে প্রীতির। মন বারবার আন্দোলন করে বলে উঠছে, জানো না, মেয়েটা একদম তোমার ভক্ত হয়ে গিয়েছে। দুপুর থেকে কেঁদে ভাসিয়ে ফেলছে আর বলছে প্রীতি যাব, প্রীতি যাব। এত জ্বালাই কি বলবো। প্রীতি হালকা হেসে বলল, সমস্যা নেই আপু, আমারও অনেক ভালো লাগে স্পৃহাকে, একদম কিউটের ডিব্বা। বাপকা বেটি, বাপের মধ্যে সুন্দর হয়েছে। সুনেহরা কথা বলেই নিজের পেটের দিকে তাকিয়ে হালকা হাসলো। প্রীতির অন্তরটা যেন জ্বলে উঠল, যেন এক্ষুনি ছাই হয়ে যাবে। নিজের অন্তরে জ্বালা প্রীতি সুনেহরাকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, বাবুর কয় মাস চলে আপু? 6.5 মাস। প্রীতি শোনো, বিকেলে তো তুমি ফ্রি বসে থাকো, প্রতিদিন আমাদের বাসে চলে যাবে। এই পাজি মেয়েকে কোলে নিয়ে তোমাদের বাসে আসতে গেলে আমার যে কি কষ্ট হয়। স্পৃহার আব্বু তো জানেই না আজও বেরিয়েছি বাসা থেকে, জানলে প্রচুর রাগারাগি করবে। অতিরিক্ত সচেতন মানুষ বলে কথা। সুনেহরা কথাগুলো বলে হালকা হাসলো। প্রীতিও জোরপূর্বক হাসলো। এরপর বলল, আসলে আপু, পড়াশোনার চাপ বেড়েছে, এখন থেকে হয়তো আর যেতে পারবো না। মালিহাকে কাজের মেয়ে আমি পাঠিয়ে দিব না প্রিহাকে আনতে, সমস্যা নেই। সুনেহরা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি গেলে আমার ভালো লাগতো। সারাদিন একা একা বসে থাকতে ভালো লাগে না। পাশাপাশি বাড়ি, অথচ তোমার সময় হয় না। বিজি মানুষ। আমার পেটে বাবু না আসলে আমি প্রতিদিনই তোমার কাছে এসে বসে থাকতাম। শোহার পর তোমার মাঝেই যেন আমি ছোট্ট ভন ভন ফিলিংস পাই। ভাগ্যিস তোমার সাথে দেখা হয়েছিল। ও শিট, কোল্ড কফি বানানোর জন্য সকালে ফ্রিজারে দুধ রেখেছিলাম, এতক্ষণে তো মনে হয় অনেকটাই বরফ হয়ে গিয়েছে। সুনেহারা আপু, তুমি স্পৃহাকে নিয়ে বসো, আমি কফি বানিয়ে আনি, একসাথে খাওয়া যাবে। আমিও তোমার সাথে আছি, হেল্প করতে পারবো তোমায়। প্রীতির কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো। লিভিং রুমে এসে রুয়েবের দিকে তাকাতেই ও থমকে গেল। বুকের ভিতর একটা ধাক্কা অনুভব হলো, কেমন যেন চিনচিনে ব্যথা হচ্ছে। সামনের সোফায় তার নিষিদ্ধ প্রিয় মানুষটা বসে আছে। মানুষটাকে যখনই দেখে প্রীতির ভেতর অদ্ভুত অনুভূতি কাজ করে। সুদর্শন পুরুষ সে, উচ্চ লম্বা ফর্সা শরীর, ফর্সা গালে ছোট ছোট দাড়ি। ফর্সার কারণে হাতের সবুজ শিরাগুলো পর্যন্ত সবসময় দেখা যায়। মানুষটার চুলগুলো সবসময় যেন এলোমেলো হয়ে থাকে। এই একটা জিনিসই যেন প্রীতিকে আরো বেশি দুর্বল করে দেয়। প্রীতি চোখ বন্ধ করে দুই পাশে মাথা নাড়িয়ে ভিড় করে নিজেকে শান্ত করলো। নো প্রীতি, নো, এই প্রণয়ের প্রণয়িনী হওয়া তোর ভাগ্যে নেই। সে অন্য কারোর প্রিয়, তাই তোর অপ্রিয় হওয়া উচিত এই প্রণয়। অন্যের জিনিসের দিকে নজর দিস না প্রীতি। প্রীতি, সমিষ্ট ও হৃদয়ে ঝংকার তোলা সেই কণ্ঠ শুনে প্রীতির সাথে সাথে চোখ খুলে ফেললো। প্রণয় তার খুবই কাছে দাঁড়িয়ে আছে। প্রীতি যেন দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। মেয়েটা উসকুস করতে লাগলো। প্রণয় গম্ভীরভাবেই জিজ্ঞেস করলো, সুনেহরা কি তোমার রুমে? ওকে একটু ডেকে দিলে ভালো হতো, আমি ওকে নিতে এসেছি। প্রীতির দৃষ্টি স্থির হয়ে গেল। মনের ভেতরটা পুড়ে যাচ্ছে। তার প্রথম ভালোবাসা প্রণয়, কিন্তু সে ভুল মানুষকে ভালোবেসেছে, কারণ সে যে অলরেডি অন্য কারো প্রেমে মত্ত। প্রীতি মনে মনে ভাবে, এই ভালোবাসা কি সে পেতে পারতো না? সুনেহরার জায়গায় তো সেও থাকতে পারত। আল্লাহ চাইলে সবই সম্ভব হতো, কিন্তু আল্লাহ চাইল না। প্রীতি দীর্ঘশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠে বলল,
আপনি বসুন, আমি আপুকে ডাকছি। হুম। প্রণয় নিজের জায়গায় গিয়ে বসলো। প্রীতির আড়ালে চোখের কোণটা মুছে নিজের রুমের দিকে এগিয়ে গেল। সুনেরাকে প্রণয়ের কথা বলতে সে নিচে নেমে এলো। সুনেরা নিচে আসতেই গম্ভীর প্রণয়ের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। সে সুনেরাকে সালাম দিল। সুনেহেরা জিহ্বায় কামড় দিয়ে সালামের জবাব দিয়ে পুনরায় সালাম দিল। প্রণয় স্পৃহাকে কোলে নিয়ে অনেকগুলো আদর করে দিল। এরপর সুনেহেরাকে নিয়ে প্রীতির বাসা থেকে প্রস্থান করলো। প্রীতি জলে টইটুম্বর নয়নে তাকিয়ে রইল তাদের যাওয়ার পানে। সকাল 8:28 বাজে। প্রীতি বাসা থেকে বের হয়েছে 5 মিনিট হবে। ওদের বাসাটা আবাসিক এলাকায়। একাধারে শুধু কলোনি গঠন করে বড় বড় অট্টালিকা। প্রাইভেট কার বা বাইক ছাড়া এমনি সব ধরনের যানবাহনের জন্য মেইন রাস্তায় হেঁটে আসতে হয়। তবে আবাসিক এলাকায় বাস করে সবারই কার বা বাইক থাকেই। প্রীতিদের 2টো কার। একটা ওর বাবা অফিসে নিয়ে গিয়েছে, আর একটা বড় ভাই নিয়ে গিয়েছে সিলেট ভ্রমণের জন্য। অগত্যা প্রীতিকে হেঁটে হেঁটেই মেইন গেটে যেতে হচ্ছে। মেইন রোডে আসতেই প্রীতির চোখ গেল ওর থেকে 3 হাত দূরে থাকা সিলভার কালারের কারটার দিকে। তার পরিচিত এই কারটা। কারের মালিকই তো হৃদয় রাজ্যের রাজকুমার। প্রীতি আরেকটু চোখ সরু করলো। দেখতে পেল প্রণয় ব্যাক সিটে বসে কারোর সাথে ফোনে কথা বলছে, মুচকি মুচকি হেসে। মাঝে মাঝে আবার চোখ রাঙানিও দিচ্ছে। প্রীতি দীর্ঘশ্বাস ফেলল। হয়তো তার প্রিয় মানুষটা নিজের প্রেয়সীর সাথে কথা বলছে। প্রীতি প্রণয়ের কারটা ক্রস করে সামনে এগিয়ে দাঁড়ালো ক্যাব ভাড়া করার জন্য, কিন্তু খালি কোনো ক্যাবই পাচ্ছে না। প্রীতি হাতে লাগানো লেডিস ঘড়িটার দিকে বিরক্ত সহিত তাকালো। অলরেডি 8:30টার উপরে, 9টা থেকে ক্লাস। প্রীতি আর চোখে প্রণয়ের কারটার দিকে তাকালো। এখনো আগে জায়গাতেই পার্ক করা। প্রীতির হঠাৎ চোখ গেল কিছুটা দূরে একটা ক্যাব রয়েছে পার্ক করা। বোঝা যাচ্ছে ক্যাবটা খালি। প্রীতি আর একবার হাত নাড়িয়ে ওই ক্যাবের দিকে ছুটতে লাগলো। যে করেই হোক ওই ক্যাবটাকে হায়ার করতেই হবে, আর না পারলে আজ ইম্পর্টেন্ট ক্লাসটা মিস হয়ে যাবে। দৌড়াতে গিয়ে প্রীতি একটা ছোট ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে পড়তে নেয়। ভয়ে প্রীতির চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তৎক্ষণাৎ কেউ পেছন থেকে প্রীতির হাত টেনে ধরে। প্রীতি জোরে জোরে নিঃশ্বাস নেয়। প্রীতি হাত টেনে ধরা ব্যক্তির দিকে সোজা করে দাঁড় করায়। প্রীতি তার দিকে তাকিয়ে চমকে যায়, কারণ সে প্রণয়। মুখটা অন্যান্য সময়ের মতো এবারও গম্ভীর। প্রীতি মিনমিন গলায় বলল, ধন্যবাদ বাঁচানোর জন্য। প্রণয় কিছু মুহূর্ত প্রীতির দিকে তাকিয়ে থাকে। এরপর কোনো জবাব না দিয়ে হনহন করে নিজের কারে গিয়ে বসে। প্রীতি আহাম্মকের মতো তাকিয়ে থাকে সেই দিকে। পরক্ষণে প্রণয় যে হাত ধরেছিল সেই হাতটার দিকে তাকিয়ে লাজুক হাসে। প্রণয়ের ছোঁয়া জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ায় প্রীতি। ম্যাডাম উঠুন। ড্রাইভারের ডাক শুনেই প্রীতি চোখ তুলে সেই দিকে তাকায়। প্রণয়ের গাড়ি তার সামনে। ড্রাইভার জানালার কাজ খুলে প্রীতিকে রাখছে গাড়িতে ওঠার জন্য। প্রীতি ড্রাইভারের কথার অর্থ না বোঝায় জিজ্ঞেস করে, সরি, বুঝলাম ড্রাইভার চাচা। ম্যাডাম, স্যার আপনাকে গাড়িতে উঠতে বলেছে। কলেজে না হয় আপনার দেরি হয়ে যাবে। ড্রাইভার কথাটা বলতেই প্রণয়ের পাশের সিটের সাথে লাগোয়া দরজাটা খুলে যায়। প্রীতি চোখ ছোট ছোট করে তাকায় প্রণয়ের দিকে, কিন্তু প্রণয় ব্যস্ত মোবাইলে কিছু করায়। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি চালানো শুরু করে। প্রীতি আর প্রণয় পাশাপাশি বসলেও দুজনের মাঝে বেশ দূরত্ব। তবে দূরত্বটা প্রণয়ের তৈরি। প্রণয় নিজেই বেশ খানিকটা সরে বসেছে, যা প্রীতির চোখ এড়ায়নি। এভাবে একা একা বসে থাকতে প্রীতির খুবই বোরিং লাগছে। তাই সে জিজ্ঞেস করলো, সুনেহারা আপু কেমন আছে? প্রণয় স্বাভাবিকভাবেই বলল, আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করো। জি, ফিয়ামানিল্লাহ। তারপর আবারও দুজনের মাঝে পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর প্রীতি উসখুস করে আবারও বলল, আপনার কি সমস্যা হচ্ছে? আমি গাড়িতে বসাই? সমস্যা হলে প্লিজ বলে দিন, আমি একা যেতে পারবো ইউনিভার্সিটিতে। প্রণয় প্রীতির দিকে তাকালো, তারপরে বলল, সমস্যা কেন হবে? সমস্যা হওয়ার তো কিছু নেই। হয়তো আমি চুপচাপ, তাই তোমার হেজিটেশন ফিল হচ্ছে। বাট কোনো প্রয়োজন ছাড়া আপাতত তোমার সাথে কথা বলাটা আমার কাছে যুক্তিসঙ্গত নয়। কথাটা প্রীতির বুকে গিয়ে লাগলো।
তবুও নিজেকে সামলে নিল। মুচকি হেসে বলল, সুনেহারা আপুকে অনেক ভালোবাসেন তাই না? সুনেহারা আপু সারাদিনই আপনার প্রশংসা করে, বোঝাই যায় আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন। প্রণয় মৃদু হাসলো, কিছু বলল না। প্রীতিমুগ্ধ নয়নে প্রণয়ের চোখ জোড়ায় তাকিয়ে রইল। অপূর্ব মায়া ভরা চোখ জোড়া, তবে এই চোখ জোড়া অন্য কারোর প্রেমে মুগ্ধ। হাজারো জল্পনা কল্পনা করতে করতে প্রীতি ভার্সিটির সামনে চলে এলো। কিছুক্ষণ উসখুস করে প্রণয়কে আল্লাহ হাফেজ বলে ভার্সিটিতে চলে গেল। প্রণয় কয়েক মুহূর্ত তাকিয়ে রইল এই ভার্সিটির দিকে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি, তবে প্রশ্রয়টাই আসল, না দিলেই হলো। ড্রাইভার গাড়ি আবারও স্টার্ট দিল। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে আবারও একবার প্রীতির আনমনে বসে আছে ভার্সিটির করিডোরে। মনটা তার ভালো না, মনে এক আকাশ মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি ঝরে পড়বে। হঠাৎ প্রীতির কাঁধে কেউ হাত রাখলো। প্রীতি পিছু ঘুরে তাকালো, বুশরা দাঁড়িয়ে আছে। প্রীতি দীর্ঘশ্বাস ফেললো। বুশরা প্রীতির পাশে বসে বলল, মন খারাপ কেন মিস্টার প্রণয়ের জন্য? ভাবতে এসো। প্রীতির চোখ বেয়ে এবার সত্যি জল বেরিয়ে এলো। হাতের তালু দিয়ে জলটা মুছে প্রীতি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব কষ্ট হয় যখন ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখি। সে আমার জন্য নিষিদ্ধ আমি জানি, কিন্তু আমার মনটাকে কি করব আমি বুশরা? মনটা ক্ষণে ক্ষণে ছিন্ন বিচ্ছিন্ন হয়। প্রীতি হু হু করে কেঁদে উঠলো, কাঁদতে কাঁদতেই বলল, যেদিন ওনাকে প্রথম খালামণির বাসায় দেখেছি সেদিনও কি জানতাম সে আমার জন্য নিষিদ্ধ? আমার অনুভূতিগুলো পাপ বল জানতাম আমি, নাকি যেদিন সুনেহারা আপু বলল যে আপু খালামণির ভাসুরের ছেলের বউ, সেদিন বুঝতে পেরেছিলাম যে খালামণির ভাসুরের ছেলে প্রণয়। অথচ কত ইজিলি বলে দিলি আমার অনুভূতিগুলো হারাম, বিশ্বাস কর। যদি পারতাম তাহলে আমার স্মৃতি থেকে প্রণয় নামটা মুছে দিতাম, কিন্তু পারছি না তাকে ভুলতে, আর না পারছি এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে। প্রীতি দুই হাত দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। কি জানি কি আছে মেয়েটার কপালে, তবে অনুভূতি যত প্রকারই হোক না কেন একসময় তা ঠিকই ফ্যাকাশে হয়ে যায়। যত কষ্ট তীব্রই হোক না কেন একসময় তা শূন্যে মিলিয়ে যাবে। আর শূন্যতা, আর জীবনের শূন্যতাও একসময় পূর্ণ হয়ে যায়। কারো শূন্যতা পূর্ণ হয় নতুন আশার আলোয়, আর কারো পূর্ণ হয় একাকিত্ব নামক সঙ্গীর সংস্পর্শে। তবে জীবন কখনো থেমে থাকে না, সময়ের সাথে তা বহমান। প্রীতি, কি করো, আসবো? দরজার সামনে দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করলেন প্রীতির বাবা আফসার আহমেদ আনিস। প্রীতি পড়ছিল, বাবার কথা শুনে দরজার দিকে তাকালো, মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা আসো। প্রীতির বাবা ওর পাশে গিয়ে বসলেন। প্রীতির মাথায় হাত বুলিয়ে বললেন, খুব বেশি বিজি আমার মাটা? না বাবা, ওই একটু পড়ছিলাম আর কি। প্রীতির বাবা মুচকি হাসলেন, তারপর বললেন, মা, আমার প্রতি তোমার নিঃশ্বাস কতটুকু? হঠাৎ এসব বলছো কেন? আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুমি যদি বলো তাহলে আমি চোখ বন্ধ করে পাহাড় থেকেও লাফ দিতে পারবো। প্রীতির বাবা মেয়ের কপালে চুমু খেলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জানি আমার মাটা আমায় অনেক ভালোবাসে। তোমার জন্য যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। প্রীতির বুকটা কেমন যেন করে উঠল। ও কিছুটা আন্দাজ করতে পারলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পাত্র দেখেছো তাই তো? তুমি চিন্তা করো না আম্মা জান, আমি তোমার উপর কোনো কিছুই চাপিয়ে দিব না। তবে ছেলেটা ভালো, প্রণয়ের ছোট ভাই, নাম রিহান। তুমি ছেলেকে দেখো, পছন্দ না হলে আমি জোর করব না। তবে আমার বিশ্বাস তুমি না করতে পারবে না। রিহানের সাথে কথা বলার পর ছেলেটা সব দিক দিয়ে ভালো। প্রীতির বুকে চিনচিন ব্যথা করছে। নিয়তি একই খেলা করছে তার সাথে। শেষ পর্যন্ত প্রিয় মানুষের আপন ভাইয়ের সাথে অন্য কোনো ছেলে হলে হয়তো প্রীতি প্রণয়কে ভোলার জন্য হলেও রাজি হতো, কিন্তু এখানে কিভাবে সম্ভব? মা, কি ভাবছ? যাবে কাল দেখা করতে? প্রীতি দীর্ঘশ্বাস পেল, ঠোঁট চেপে কান্না আটকালো মেয়েটা, মাথা নাড়িয়ে সম্মতি দিল যে হ্যাঁ যাবে। আফসার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। প্রীতি দরজা বন্ধ করে বালিশে মুখ বুজে কেঁদে উঠল, আমিও মানুষ, আল্লাহ আমাকে এতটা কষ্ট দিও না।
আমি যে সহ্য করতে পারছি না আমি সহ্য করতে। আমাকে মুক্তি দাও, এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আমায় খোদা। পরের দিন একটা 5 স্টার হোটেলে মুখোমুখি বসে আছে প্রীতি আর প্রিহান। প্রিহানের ঠোঁটের কোণে মুচকি হাসি, আর প্রীতি অবাক নয়নে তাকিয়ে আছে প্রিহানের দিকে। প্রিহানের চেহারা আর প্রণয়ের চেহারায় 80% মিল আছে, অথচ তারা প্রায় 5 বছরের ছোট বড়। প্রিহান হালকা হেসে বলল, আর কত দেখবো ম্যাম, এবার তো একটু চোখটা ঘোরাও। প্রীতি থতমত খেয়ে গেল, লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলল। প্রিহান মৃদু হাসলো, তারপর বলল, আমি ভনিতা করে কিছু বলতে পারি না, তাই সরাসরি বলি, তোমায় যেদিন ফার্স্ট ভাইয়ার মোবাইলে প্রথম দেখি সেদিন আমার বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা শুরু হয়েছিল। সেই ব্যথা এখনও আছে, একমাত্র তুমিই পারো সেই ব্যথার উপশম করে প্রীতি। আমি তোমাকে চাই, খুব করে চাই। তুমি কি আমার জীবনে পথ চলার সঙ্গী হবে? প্রিহানের কথায় প্রীতি অনেকটাই অবাক হলো। অবাক হয়েই বলল, আপনার ভাইয়ার মোবাইলে আমায় দেখলেন কিভাবে? ভাইয়া তো আমার জন্য তোমাকেই দেখিয়েছে, আর আমি প্রথম দেখায় তোমাতেই ডুবে গিয়েছি। আয়রোনা, নুমা, প্রীতি। প্রীতি এবার কান্না চাপতে পারল না। যে মানুষটাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছে, সেই মানুষটাই কিনা তাকে নিজের ছোট ভাইয়ের বউ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রীতি হু হু করে কেঁদে দিল। প্রিয়ান হক চকিয়ে গেল, স্থির কণ্ঠে বলল, প্রীতি, আর ইউ ওকে? কেন প্রবলেম, কি হয়েছে? প্রীতি কিছু বলল না, বাসা থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। প্রিহান করুণ চোখে তাকিয়ে রইল প্রীতির যাওয়ার দিকে। গভীর রাত এখন। প্রণয় ছাদে বসে আছে একা একা, মনটা অস্থির লাগছে তার। চোখের সামনে ভেসে উঠেছে 15 বছর বয়সী এক কিশোরীর প্রতিচ্ছবি, যা ওর মনকে আরো অস্থির করে তুলেছে। প্রণয় 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ভিড় করে বলল, শয়তানের ধোকায় পা দেয়া যাবে না, নিষিদ্ধ সেতে মত্ত হওয়া যাবে না। আমি শুধু সুনেহেরা আবার কলিজা, ওর জায়গায় আমি কখনো কাউকে দিতে পারবো না। না আপা, তুমি যা ভাবছো তা না। প্রীতি কিভাবে আসবে? ওর এক্সাম কিছুদিন পর। তুমি বরং সবাইকে আমার বাসায় পাঠিয়ে দাও। দেখ সেগুপ্তা, আমার সাথে উল্টাপাল্টা কথা বলবি না। প্রীতিকে বিকালে পাঠিয়ে দিবি, আমি কিছু শুনতে চাই না। কিন্তু আপা। মিসেস সেগুপ্তা পুরো কথা শেষ করতে পারলেন না, তার আগেই ওনার বোন ফোন কেটে দিলেন। প্রীতি কিচেনে কফি বানাচ্ছিল আর শুনছিল তার মা আর মনিরা খালামনির ফোন আলাপন। প্রীতি বলল, মিসেস সেগুপ্তা কিছু একটা ভাবলেন, তারপর বললেন, তানিয়া, মিশকাত, ওরা সবাই এসেছে, তোমায় যেতে বলছে। যাও, সমস্যা নেই, তবে রাতের আগে চলে আসবে, কারণ রাতে প্রণয় বাসায় ফিরে। আমি চাই না তুমি দুর্বল হয়ে যাও প্রণয়কে দেখে, এতে তোমারই কষ্ট বাড়বে। প্রীতি গোপনে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর কফি বানিয়ে নিয়ে রুমে চলে গেল। দুপুরের পর একটা লাল সেমি রং কুর্তি পরে মাথায় জর্জেটের ওড়না দিয়ে খালামনির বাসায় চলে গেল। বাসায় ঢুকে ওর সব কাজিনরা ওকে ঘিরে ধরলো। প্রীতি মুচকি হেসে আরটিআর কথায় জবাবে বলল, মায়ের চিনিস বেয়াদব, পাশাপাশি বাসা, অথচ তোরা আমার বাসায় যেতে পারিসনি, তাই না? আস্ত বদ সবগুলা। তানিয়া হেসে বলল, আহ প্রীতি, শান্ত হবো না। আমার সকালে সবাই গিয়েছিল শপিং মলে, তাই তোর ওখানে যাওয়া হয়নি। ওকে, সেসব বাদ, আমরা 1 সপ্তাহ থাকবো। এই 1 সপ্তাহ তোর পড়াশোনা সব বাদ, শুধু এনজয় আর এনজয়। তানিয়া কথা শেষ করতে না করতেই মিশকাত পপকর্ন খেতে খেতে ওদের সামনে এসে বলল, রাইট তানিয়া আপাই প্রীতি আপু, সো এখন থেকে আগামী 7 দিন তুমি আমাদের সাথে এ বাড়িতে থাকবে। তোমার বাসার ঠিকানাটা ভুলে যাও। সুমান্তা সুকালি কুত্তার হাগু। প্রীতি হেসে ফেলল। মিশকাতের কথা শুনে মিশকাতের মাথায় কাটটা মেরে বলল, তুই আর ঠিক হবি না মিশু, বাদর একটা। আজ শোন তো, ভেতরে চল সবগুলো। আর খালামণি কোথায়? সবাই লিভিং রুমে গিয়ে বসলো। সব কাজিনরা এক হলে ওদের মধ্যে আড্ডার রোল পড়ে যায়। প্রীতির আম্মুরা 4 বোন,
4 বোনের ছেলে মেয়ে মোট 11 জন। 4 জন ছেলে আর 7 জনের মেয়ে। প্রীতি, ফারজু, তানিয়া, মিশকাত, সুমাইয়া, অন্তরা, আরজিয়া, এরা 7 জন খালাতো বোন। এই 7 জন এক হলে বাড়িঘর চিড়িয়াখানা বানিয়ে ফেলে, এখনো তাই হয়েছে। অন্তরা, সুমাইয়া, আরজিয়া এরা 3 জন প্রীতির 3 নম্বর খালামণি সুনেহেরার মেয়ে। আর তানিয়া হলো প্রীতির সবচেয়ে ছোট খালামণি আফরোজের মেয়ে। আর ফারজু প্রীতির বড় খালামণি মুনিয়ার মেয়ে। প্রীতির আম্মু বোনেদের মধ্যে 2 নাম্বার। মনিরা খালামণি আর প্রীতির রা পাশাপাশি বাসা করেছে। আর আফরোজা খালামণি উত্তরা আর সুনেহরা খালামণি মিরপুরে থাকেন। 4 জন ঢাকার এক এক জায়গায় থাকার কারণে ওরা কাজিনরা সবসময় এক হতে পারে না, কিন্তু এক হলে আর কথাই নেই, পুরো চিড়িয়াখানা। প্রীতির 7 বোন গল্পের মস্তিতে মেতে উঠল। সবগুলো খুবই ফাজিল, এদের মাঝে থাকলে কষ্টের কথা ভুলেও মনে পড়ে না। প্রীতি এক একজনের হাঙ্গামা দেখে হাসতে হাসতে শেষ। হাসি তামাশার মাঝে হঠাৎ ফারজু ফিসফিস করে বলল, অ্যাটেনশন লেডিস, একটা হাই লেভেলের তাস্কিত তথ্য আছে সবার জন্য, তাও আবার আমাদের প্রাতিমনির ব্যাপারে। সবাই সতর্ক দৃষ্টিতে প্রীতি ও ফারজুর দিকে তাকালো। প্রীতি কাহিনী বুঝে ফারজুকে চোখ রাঙালো, কিন্তু ফারজু তো ফারজুই, সে কি আর চুপ থাকার মেয়ে? সে ফিসফিস করে বলল, সবাই তো জানো প্রণয় ভাইয়া আর সুনেহারা ভাবি আমাদের বাসায় এসেছে 2 সপ্তাহ ধরে। মিশকাত হামি দিতে দিতে বলল, সেটা তো আরো 2 সপ্তাহ আগেই জেনেছি। তোর চাচুর সাথে রাগ করে নাকি বাসা থেকে বেরিয়েছে। ইয়া গাইস, কিন্তু প্রাতি আপু কখনোই প্রণয় ভাইয়াকে আগে দেখেনি। তো আমাদের বাসায় আসার পর প্রণয় ভাইয়া ছাদে হয়তো একদিন ফোনে কথা বলছিল, আর প্রাতিও সেদিন আমাদের ছাদে গিয়েছিল। তারপর যা হওয়ার তাই হলো, মানে আমাদের প্রাতি চরমভাবে ডুবে গিয়েছে বিবাহিত প্রণয়ের উপর। ফারজুর কথা শুনে সবার চোখগুলো বড় হয়ে গেল। আরজিয়া চোখগুলো রসগোল্লার মতো করে মুখের উপর হাত দিল। তানিয়া গালে হাত দিয়ে বলল, ও মাই গড, আমাদের প্রীতি এক লাস্ট প্রেমে পড়লো। কত শত প্রপোজাল প্রত্যাখ্যান করা প্রীতি অবশেষে প্রেমে পড়লো। ফারজুর কথা শুনে সবার চোখগুলো বড় বড় হয়ে গেল। আরজিয়ার চোখগুলো রসগোল্লা করে মুখের ওপর হাত দিল। তানিয়া গালে হাত দিয়ে বলল, ও মাই গড, আমাদের প্রীতি এক লাস্ট প্রেমে পড়লো। কত শত প্রপোজাল প্রত্যাখ্যান করা প্রীতি অবশেষে প্রেমে পড়লো। কথাটা বলে হেসে ফেললো সুমাইয়া। প্রীতি মুখটা মলিন করে বলল, তোরা সবগুলো এক একটা বেয়াদব, চরম বেয়াদব। আমাকে সান্ত্বনা না দিয়ে মজা উড়াচ্ছিস? হাউ ফানি। ফারজু প্রীতির গলা জড়িয়ে ধরে বলল, গুলেলে আমার প্রাতিটি বাবুটা, দুঃখ পেও না তুমি। প্রণয় হয়নি তো কি হয়েছে? প্রণয়ের জেলক্স কপি ভাই আছে না, সেই লেভেলের হ্যান্ডসাম একটা বয় রিহান ভাইয়া। তানিয়া আর আরজিয়া হেসে ফেলল। প্রীতি সবগুলোর পিঠে দুরুম দারুম দিল। পুরো বিকেল মজা মস্তিতে কাটলো। সন্ধ্যার পর বোনেরা ঠিক করলো শাড়ি পরবে, তারপর ছবি তুলবে, হাতের ঝিল যাবে, ফুচকা খাবে। যেই ভাবা সেই কাজ। প্রীতি জলপাই কালারের ওপর গোল্ডেন সুতোর হালকা স্টোনের কাজ করা একটা জামদানি শাড়ি পরল। চুলগুলো বেঁধে মাথায় একটা স্কার্ফ সিম্পল ভাবে সেট করে নিল। তারপর সবাই গেল ছাদে। বেশ কিছুক্ষণ সবাই দুষ্টুমি ফাজলামি করলো, ফটোশুট করলো সবাই। হঠাৎ প্রীতির ফোন বেজে উঠলো। দেখলো ওর মা ফোন দিয়েছে। গাইস, তোরা এনজয় কর, আমি একটু ছাদের ওপাশে গিয়ে আম্মুর সাথে কথা বলে আসি। প্রীতি কথাটা বলে ফোনটা নিয়ে ছাদের অপর পাশে যেতে লাগলো। অন্তরা পেছন থেকে বলল, প্রীতি ছাদের আরেক পাশে ওর মায়ের সাথে কথা বলছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো প্রীতির। চমকে গেল। ধাক্কাটা তবে বিপরীত মানুষটার অসতর্কতার কারণেই যে লেগেছে তাতে সন্দেহ নেই। চোখ তুলে প্রীতি সামনের দিকে তাকালো। প্রণয় দাঁড়িয়ে আছে ওর সামনে, তার কানেও ফোন। তবে প্রণয়ের কানে ফোন থাকলেও চোখ প্রীতির দিকে স্থির। প্রীতি সরি বলে তড়িঘড়ি করে চলে যেতে নিল। প্রীতি শোনো। প্রীতির পা আটকে গেল। ওর লম্বা একটা শ্বাস ফেলে পিছু ঘুরে তাকালো। প্রণয় বলল, সুনেহরা একটু অসুস্থ, তোমাকে খুঁজছিল। তোমার মায়ের কাছে ফোনও দিয়েছিল, কিন্তু পাইনি। সময় হলে একটু সুনেহরার সাথে দেখা করে যেও। প্রীতি স্থির দৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে।
প্রণয় সেখানে থেকে একটু দূরে গিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। প্রীতি তাচ্ছিল্যের হাসি হাসলো। যার হৃদয় স্পন্দিত হয় সুনেহারার নামে, আমি তাকে নিয়ে আকাশ কুসুম ভাবি, কল্পনার শহরে ভালোবাসার ঘর সাজাই। আমি এত বোকা কেন? আচ্ছা, এগুলো কি আমার বোকামি নাকি মনের খেয়ানিপনা? হোয়াট এভার, প্রণয় সে তো অমূল্য রতন, তাকে ধরা ছোঁয়া কি আমার সাধ্যের? হীরার টুকরো সে, তার সাথে আমি চাই না, এজন্যই হয়তো সে সুনেহারা। প্রণয় চোখ বন্ধ করে শুয়ে আছে। সুনেহেরা কাত হয়ে প্রণয়ের বুকে মাথা রেখে প্রণয়ের মুখটা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সুনেহেরা নিজেই বলল, প্রণয়, তোমাকে আজ কয়েকদিন যাবত এত উদাসীন লাগে কেন? কোনো সমস্যা হয়েছে? আমার সাথে শেয়ার করো, হালকা লাগবে। প্রণয় সুনেহেরাকে আলতো করে জড়িয়ে ধরলো, দীর্ঘশ্বাস ফেললো, গম্ভীর কয়েকটা শ্বাস নিয়ে বলল, তোমার কাছে ভালো লাগবে শুনতে সুনেহেরা। সুনেহেরা মুচকি হেসে বলল, ব্যাপারটা কি সেই পিচ্চি কিশোরীকে নিয়ে? প্রণয় অবাক চোখে তাকালো সুনেহেরার দিকে। সুনেহেরা মুচকি হাসলো, প্রণয়ের বুকের সাথে লেপ্টে শুয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করি প্রণয়, অনেক বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, আর পাস্ট ইজ পাস্ট প্রণয়। তখন তুমি তাকে পছন্দ করতে, সেটা অতীত। সেজন্য তো আমি আমাদের বর্তমান নষ্ট করতে পারি না, তাই না? আমি কখনোই তোমায় সন্দেহ করিনি প্রণয়, তাই প্লিজ চাপ নিও না। প্রণয় সুনেহেরার কপালে চুমু খেয়ে বলল,